এভাবে যে কোনো জায়গায় প্লাস্টিকের পণ্য ফেলা কি ঠিক? গত কয়েক দশকে প্লাস্টিকের পণ্য ব্যবহারের সংখ্যা অনেক বেড়েছে, এতে করে পরিবেশ দূষণও বাড়ছে। তারপরও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগগুলো ঠিক সফল হচ্ছে না। আজ আমরা এই নিয়ে কথা বলবো ইকো বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সাইমা ওহাব। প্লাস্টিকের বোতল, প্লেট কিংবা গ্লাস, আপনি প্রতিনিয়ত এগুলো হয়তোবা ব্যবহার করছেন কোনো অনুষ্ঠানে, পার্টিতে বা উৎসবে, হয়তোবা কয়েক মিনিট ব্যবহার করে তা ফেলেও দিচ্ছেন, অথচ শত বছর ধরে তা পরিবেশকে দূষণ করছে। এখন সময় এসেছে পরিবর্তনের। পার্টিতে, রেস্টুরেন্টে বা রাস্তার পাশের দোকানে প্লাস্টিকের প্যাকেট, প্লেট বা গ্লাস হরহামেশাই ব্যবহার হচ্ছে। মাত্র একবার ব্যবহার উপযোগী এসব প্লাস্টিক বছরের পর বছর ধরে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। কিন্তু এর বিকল্পও আছে। যেমন বাংলাদেশে কয়েকটি কোম্পানি বাণিজ্যিকভাবে সুপারি গাছের খোল দিয়ে থালা, বাসন সহ নানা পণ্য উৎপাদন করে। চট্টগ্রামের ইকো ভ্যালি তার একটি। 2021 সাল থেকে তারা এমন সব পণ্য তৈরি করে আসছে। প্রোডাক্টটাই একমাত্র প্রোডাক্ট যেটা ন্যাচারাল রিসোর্স থেকে তৈরি হচ্ছে এবং কমপ্লিট ন্যাচারাল। এখানে আমরা কোনো কিছু অ্যাড করতেছি না এবং এটা 100% কম্পোস্টেবল। এবং এই প্রোডাক্টটা ইউজ করার পরে আমরা জমিতে ফেলে দিলে সেখানে ফার্টিলিটিকে আরও ডেভেলপ করে। আমাদের পুরো কোস্টাল বেল্টে প্রচুর পরিমাণে সুপারি পাতা ঝড়ে পড়তেছে, যেটা কোনো ব্যবহার নাই। তখন আমাদের মাথায় আইডিয়া আসলো যে এইটাকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, বাংলাদেশে একটা নতুন সেক্টর ডেভেলপ হইতে পারে। বর্তমানে তারা মাসে প্রায় 1,20,000 পিস পণ্য উৎপাদন করছে। এজন্য 3টি জেলা থেকে তারা সুপারি পাতার খোল সংগ্রহ করে। সেগুলো প্রথমে পানি দিয়ে পরিষ্কার করা হয়, তারপর প্রাকৃতিকভাবে শুকানোর জন্য রেখে দেওয়া হয়। এরপর একটি যন্ত্রের মাধ্যমে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতাগুলো জীবাণুমুক্ত করা হয়। তারপর পণ্য তৈরির জন্য সেগুলোকে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া হয়। অতি বেগুনি রশ্মির সাহায্যে পুনরায় জীবাণুমুক্ত করার পর সেগুলো প্যাকেজিং করা হয়। আমাদের এই প্রোডাক্টটা বেসিক্যালি ইউজার তো যেখানেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয় সেখানেই যাচ্ছে। এই মুহূর্তে ডোমেস্টিক ইউজার আমরা কক্সবাজার অনেকগুলো রেস্টুরেন্টে দিচ্ছি, আউটডোর প্রোগ্রাম যেখানে হয় সেখানে নিচ্ছে, ঢাকায় অনেকগুলো চেইন শপে যাচ্ছে, অনেকগুলো অ্যাম্বাসিতে নিচ্ছে, ব্রিটিশ অ্যাম্বাসিতে নিচ্ছে। এবং রিসেন্টলি আমরা 2-3টা দেশে, আমাদের অস্ট্রেলিয়া এবং স্পেনে আমরা আমাদের অর্ডার রেডি করতেছি। 2টা অর্ডার আছে আমাদের হাতে, আরও কিছু অর্ডার আমাদের সাথে ইন কমিউনিকেশনে আছে, সেখানে আমরা ইনশাল্লাহ পাঠাবো। সুপারি উৎপাদনের দিক থেকে ভারতের পরেই বিশ্বে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এমন বাগানের দেখা মিলবে। সেগুলোতে এখন পাতার পাশাপাশি খোলও বিক্রি হচ্ছে। নভেম্বর থেকে মে মাস পাতা ঝরার সময়। টেকনাফের এই সুপারি বাগানের মালিক শামসুল আলম, তিনি জানালেন সুপারির খোল ও পাতার 80% এখনো কাজে লাগানো যাচ্ছে না। আমরা সুপারি বাগান করতেছি 10-20 বছর ধরে, ফুল বিক্রি করতেছি 2 বছর ধরে। তাও বিক্রি হচ্ছে মনে করেন 20%, 80% কুল এখনো বাগানে রয়ে যাচ্ছে। বাংলাদেশের সুপারি পাতা থেকে পরিবেশ বান্ধব পণ্য তৈরির উদ্যোগের সঙ্গে এখন যুক্ত আছে অন্তত 10টি কোম্পানি। কাঁচামালের আধিক্য থাকলেও প্লাস্টিক পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পড়তে হচ্ছে তাদের। এই খাতের শুরুর দিকের একটি উদ্যোগ ব্রাইট এরিকা। এর উদ্যোক্তা জানালেন 2017 সাল থেকে তারা সুপারি পাতার খোল দিয়ে পণ্য উৎপাদন করে আসলেও এখন তাদের কার্যক্রম বন্ধ। মূল যে কারণটা সেটা হচ্ছে গিয়ে একটা অর্থের কারণ। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে যেমন আমাদের দেশে পরিবেশ পরিস্থিতিতে একটা প্লেটের দাম যদি 12 টাকা যদি আমরা বিক্রি করি, এটা দেখা যাচ্ছে যে এই প্লাস্টিকের প্লেটগুলো পাওয়া যাচ্ছে 4 টাকা 5 টাকায়। যে কারণে মানুষ তো এটার প্রতি আকৃষ্ট হচ্ছে না। কারণ পরিবেশের ক্ষতি হবে কি হবে না এটা তো আমরা তো সবাই বুঝি না। যারা বোঝে তারা হয়তো 12 টাকা 12 টাকাটা 15 টাকা দিয়ে ইউজ করতেছে। আর যারা বোঝে না তারা তো চিন্তা করবে যে আমরা তো খালি খাওয়ার বাইরে তার কোনো কাজ করব না। এটা একটা বেশ বড় চ্যালেঞ্জ, যে কারণে আমাদের এই লেবার কস্টিং দিয়ে কিংবা ফ্যাক্টরি আনুষঙ্গিক খরচ করে এগুলো আমরা পোষাইতে পারতেছি না। আর এটা যদি যখন বড় হইল পরে তখন আবার কস্টিংটা কমে যেত। তবে আশার কথা, ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে। দাম বেশি হলেও কোনো কোনো রেস্টুরেন্ট প্লাস্টিকের বদলে সুপারির খোল দিয়ে তৈরি পণ্য ব্যবহার করছে, যেমন কক্সবাজারের এই রেস্তোরাঁটি।
আমাদের সব মিলাই হচ্ছে যে পরিবেশ দূষণটার কথা চিন্তা করে সেটা যেন রিডিউস করা যায় সেই কনসেপ্টের জায়গা থেকে হচ্ছে যে আমরা প্রথম এটার ব্যবহার শুরু করি। এটা ব্যবহার করার পরে আমাদের যে গেস্ট যারা আছেন তাদের রেসপন্সটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তো হচ্ছে ওনারা জিনিসটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন, যেহেতু হচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার এবং হচ্ছে যে বিভিন্ন যে হচ্ছে যে ইনডিসপোজেবল যে এলিমেন্টগুলো আছে সেগুলো থেকে হচ্ছে যে মানুষের যে ধরনের একটা বিরক্তি সেটা থেকে হচ্ছে এটা একটা নতুনত্ব দিয়েছে গেস্টদেরকে, তো সেটা ওনারা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছেন। হিসেব বলছে বাংলাদেশে বছরে 87,000 টন সিঙ্গল ইউজ প্লাস্টিক উৎপাদন হচ্ছে। পরিবেশে এর প্রভাবের কথা চিন্তা করে এ ধরনের প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এতে সামনে সম্ভাবনা দেখছেন পরিবেশ বান্ধব পণ্যের উদ্যোক্তারাও। এই শিল্পকে আরও বড় করা গেলে পরিবেশের উপকারের পাশাপাশি তার সুপারি বাগান থেকে শুরু করে কারখানা পর্যন্ত কর্মসংস্থানও যোগাবে। আমরা এখন যাব ইউরোপে। সেখানে আমাদের দেখা হবে একজন ডাচ তরুণের সঙ্গে। তিনি একটি নতুন মিশনে নেমেছেন। তার লক্ষ্য সমুদ্র থেকে প্লাস্টিকের দূষণ কমানো। পৃথিবীর সাগর মহাসাগরে জমা হচ্ছে টনকে টন প্লাস্টিকের আবর্জনা, যেন তৈরি হচ্ছে প্লাস্টিকের দ্বীপ। বোতল, জাল, ব্যাগ, গাড়ির টায়ার, কি নেই সেখানে। এই সমস্যা নতুন নয়, বছরের পর বছর ধরে চলছে। আমাদের চোখের সামনে প্লাস্টিকের আবর্জনা ক্রমাগত বেড়ে চলছে। একজন এই পরিস্থিতিকে কোনোভাবেই মেনে নিতে পারেন না। আমি বয়ান স্ল্যাট, ওশান ক্লিনআপের প্রতিষ্ঠাতা এবং সিইও। আমরা সমুদ্রকে প্লাস্টিক মুক্ত করার মিশনে নেমেছি। ভাবনাটি তার মাথায় আসে 16 বছর বয়সে গ্রিসে ঘুরতে গিয়ে। সমুদ্রে ডাইভিং করার সময় মাছের বদলে আবর্জনাই বেশি দেখতে পান তিনি। এমন চিত্র দেখে অনেকে বড়জোর দুঃখ পাবেন, কিন্তু বয়ান স্ল্যাটের জন্য এটি ছিল নতুন এক যাত্রার সূচনা। 2 বছর পর মাত্র 18 বছর বয়সে তিনি দ্য ওশান ক্লিনআপ প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য প্রযুক্তির সাহায্যে এই সমস্যার সমাধান। এক যুগ পেরিয়ে সেই উদ্যোগ এখন বিশাল আকার নিয়েছে। আমরা 2 ধাপে কাজ করি। প্লাস্টিক যাতে সমুদ্রে না পৌঁছায় তার ব্যবস্থা নেই, সেই সঙ্গে সমুদ্রে আগে থেকে যে প্লাস্টিক দূষণ ঘটেছে তা পরিষ্কার করি। বিশাল আকারের জাল ব্যবহার করে তারা সমুদ্র থেকে আবর্জনা সংগ্রহ করেন। সমুদ্রের স্রোতকে কাজে লাগিয়ে ভেসে থাকা প্লাস্টিককে এক জায়গায় জড়ো করেন, যেমনটা প্রশান্ত মহাসাগরের উত্তর অংশে জমা পড়া বিশাল আবর্জনার স্তূপে করা হচ্ছে। হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার মধ্যবর্তী সমুদ্রের ঘূর্ণায়মান স্রোতের আয়তন ফ্রান্সের চেয়েও বড়। হিসাব অনুযায়ী সেখানে 1.8 ট্রিলিয়ন পিস প্লাস্টিক রয়েছে, যার ওজন 1 লাখ টন। বড় আকারের প্লাস্টিকের আবর্জনা উদ্ধার এবং সেগুলো যাতে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হতে না পারে সেই ব্যাপারে আমরা মনোযোগ দিয়েছি। আমরা বিশ্বাস করি এভাবে আগামী দশকে বা তার পরে সমুদ্র থেকে 90% প্লাস্টিক আমরা কমাতে সক্ষম হব। তবে শুধু এই প্লাস্টিক উদ্ধারই তাদের লক্ষ্য নয়। সমুদ্রে 80% প্লাস্টিক যায় নদী অববাহিকার মাধ্যমে, কাজেই সেদিকেও তারা নজর দিচ্ছেন। প্লাস্টিক যাতে সমুদ্রে যেতে না পারে সেজন্য নদীতে বিশাল আকৃতির এমন বেড়া তৈরি করেছে ওশান ক্লিনআপ। আগামী কয়েক দশকে সমুদ্র যাতে প্লাস্টিকে পরিপূর্ণ না হয়ে যায় সেজন্য আমাদের এমন দ্রুত সমাধান প্রয়োজন। মধ্য আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 9টি দেশে এখন এগুলো ব্যবহৃত হচ্ছে। বিশ্বের সমুদ্রগুলোকে প্লাস্টিক মুক্ত করতে এনজিওটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু জার্মানির পটসডাম ইনস্টিটিউট ফর সাস্টেইনেবিলিটি রিসার্চের বেন বটেলার বলছেন এই সমস্যার শুরু মোটেও সমুদ্রে নয়। আমি মনে করি দ্য ওশান ক্লিনআপ বা বিচ ক্লিনারের মতো প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ, যারা সমুদ্রে প্লাস্টিকের সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু এই ধরনের প্রকল্পগুলোই যথেষ্ট নয়। আমাদের এমন এক বা একাধিক সমাধান প্রয়োজন যা পুরো প্লাস্টিক চক্রের সমস্যা নিয়ে কাজ করবে। এনজিও সানামারে এক ধরনের সমাধান নিয়ে এসেছে। দক্ষিণের দেশগুলোতে তারা পরিচ্ছন্নতা কর্মসূচি চালায়। আবর্জনা সংগ্রহকারীরা যাতে ন্যায্য অর্থ পান সেটি তারা নিশ্চিত করে। প্রতিদিন বিশ্বে 1.5 কোটি মানুষ প্লাস্টিকের আবর্জনা সংগ্রহ করেন। সমাজ এবং পরিবেশ রক্ষায় তারা অভাবনীয় ভূমিকা রাখছেন। প্রকৃতি থেকে 9 কোটি টন আবর্জনা সংগ্রহ করা হচ্ছে এবং তা সমুদ্রে পড়ছে না। এই সংখ্যা মোটেও ছোট নয়, এটি বিশাল ব্যাপার। এমন বর্জ্য সংগ্রহকারীদের সহায়তা এবং সামনে নিয়ে আসার চেষ্টা করছে সানামারে। লুকাস স্মিথস মনে করেন অনানুষ্ঠানিক খাতকে যুক্ত করার মাধ্যমে প্লাস্টিক সংকটের সমাধান সম্ভব।
রিসাইকেলের মাধ্যমে পুনরায় অর্থনীতিতে যুক্ত হওয়া উপাদানের 59% এই খাতের মাধ্যমে আসে। এই প্রক্রিয়ায় আমরা তাদের কিভাবে দেখতে পারি এবং কিভাবে তাদের এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, কারণ প্রকৃতপক্ষে তারা এখনও এর অন্তর্ভুক্ত নন। তারা শুধু তাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তাই করছেন। সমুদ্রকে পরিষ্কার রাখতে হলে শুরুটা হতে হবে ভূমি থেকে। সমুদ্রে পড়ে থাকা প্লাস্টিক উদ্ধারই এক্ষেত্রে যথেষ্ট নয়। বেন বটেলারের মতে সামগ্রিক কৌশলের মাধ্যমেই শুধু এই সমস্যার সমাধান সম্ভব। আমাদের দরকার একাধিক সমাধান, যেগুলো বিভিন্ন দিক থেকে প্লাস্টিক সমস্যাকে মোকাবিলা করবে। কোনো কিছুর উৎপাদন, ব্যবহার, ফেলে দেয়া, রিসাইক্লিং থেকে শুরু করে প্রতিটি ধাপে ওশান ক্লিন আপের মতো প্রকল্পগুলোকে হাতে হাত রেখে কাজ করতে হবে। অভিন্ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে বয়ান স্ল্যাটের দলটিও। যে প্লাস্টিকগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো যাতে আবারও পরিবেশে ফিরে না আসে, তার জন্য তারা কি করেন? সম্ভব হলে আমরা রিসাইক্লিং প্রক্রিয়ায় যাই। বিশেষ করে সমুদ্রের মাছ থেকে উদ্ধার করা প্লাস্টিক মানের দিক থেকে সবচেয়ে ভালো হয়। সেগুলোর প্রায় সবই আমরা রিসাইকেল করি। নদী থেকে সংগ্রহ করা প্লাস্টিকের মান অনেক সময়ই বেশ খারাপ থাকে, এতটা দূষিত থাকে যে রিসাইকেল করা যায় না, আর সেক্ষেত্রে ভাগাড়ের উপরই নির্ভর করতে হয়। আমরা বিশ্বাস করি প্রবাল প্রাচীরে সামুদ্রিক প্রাণের হুমকির কারণ হতে দেওয়ার চেয়ে প্লাস্টিক নিরাপদ উপায়ে মাটির নিচে রেখে দেয়া বহু লক্ষগুণ শ্রেয়। ওশেন ক্লিনআপের মতো সংগঠনগুলো ক্রমাগত প্লাস্টিক তুলে যাচ্ছে, কিন্তু সমস্যার কোনো সমাধান এখনো হচ্ছে না। পরিবেশ বান্ধব উপায়ে প্লাস্টিক ব্যবহার এবং যতটা সম্ভব রিসাইকেল করার মাধ্যমেই সমুদ্রে প্লাস্টিকের দূষণ কমার পথ তৈরি করা যেতে পারে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এই প্রবাদ বাক্যটির সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। আমরা এখন যাব লিবিয়াতে। সেখানে এক ব্যক্তি প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করে তা থেকে আয় করছেন, আবার সেই অর্থ ব্যবহার করছেন ক্যান্সার রোগীদের চিকিৎসায়। শহর জুড়ে প্লাস্টিক বর্জ্যের স্তূপ আর কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না মুস্তফা বালহাই। লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পূর্বের শহর আল খুমসের বাসিন্দা তিনি। সেই চিন্তা থেকেই অবসরপ্রাপ্ত এই শিক্ষক একটি এনজিও প্রতিষ্ঠা করেন। এনজিওটি প্লাস্টিক সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করে ইউরোপের দেশগুলোতে পুনর্ব্যবহারের জন্য রপ্তানি করে। আবর্জনাকে যদি পুরোপুরি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এর মাধ্যমে অভাবনীয় লাভ করা সম্ভব। আমি আশা করি আবর্জনা রিসাইক্লিং প্ল্যান্ট তৈরির দিকে রাষ্ট্র এগিয়ে যাবে। আমি আশা করি তারা এই ধরনের কারখানা করবে, কেননা আমরা এখন আবর্জনা বিদেশেও রপ্তানি করছি। এর মাধ্যমে আমাদের দেশ উপকৃত হতে পারে। প্রতি বছর লিবিয়ায় কয়েক লাখ টন প্লাস্টিক বর্জ্য জমা হয়। সেগুলোর বেশিরভাগ পুড়িয়ে ফেলা হয়, নয়তো মাটিতে ফেলে রাখা হয়। এতে দূষিত হচ্ছে মাটি, পানি ও বায়ু। 2018 সালে তরুণদের নিয়ে একটি সচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ চালু করেন মুস্তফা। তার আবর্জনা সংগ্রহের কর্মসূচিতে অনেক স্বেচ্ছাসেবী অংশ নেন। মানুষ তৃণমূলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের কাছে এটা অস্ত্র প্রদর্শনের চেয়ে ভালো কাজ মনে হয়েছে। এর পেছনে বেশ ভালো সমর্থন ছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রতি 3 মাসে প্রায় 4 লাখ টাকা সংগ্রহের পর তিনি আরও উচ্চাভিলাষী ভাবনা নিয়ে আসেন। এই অর্থ তিনি ক্যান্সার চিকিৎসায় ব্যয় করেন। এক যুগেরও বেশি সময়ে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক সংকটে লিবিয়ার স্বাস্থ্য খাত ধসে পড়েছে। জরুরি চিকিৎসা সামগ্রীর সংকট থাকায় সেগুলোর দাম অনেক বেড়ে গেছে। রয়েছে চিকিৎসকের অভাবও। মিসরাটা শহরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ অঙ্কোলজি দেশটির সবচেয়ে বড় ক্যান্সার চিকিৎসালয়। এখানে চিকিৎসার 30% ব্যয় অনুদানের মাধ্যমে মেটানো হয়। ফাতেমা নাসির ও তার কন্যা ফারা 1000 কিলোমিটারেরও বেশি পাড়ি দিয়ে এই হাসপাতালে এসেছেন। 4 বছর বয়সী ফারা জরায়ু ক্যান্সারে ভুগছে।
ঔষধ এবং কেমোথেরাপি ওষুধের ভীষণ অভাব রয়েছে। অনেকের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়, কারণ অনেক টাকা লাগে। শেষবার আমি আমার মেয়ের জন্য যে ডোজ কিনেছি তার দাম প্রায় 2.5 লাখ টাকা ছিল। আমাদের মতো কম আয়ের মানুষদের জন্য এই খরচ বহন করা খুব কঠিন। মুস্তাফার এনজিও আল খুমাস অঙ্কোলজি পেশেন্টস অ্যাসোসিয়েশন প্রতিদিন প্রায় 3 টন প্লাস্টিক ও কার্ডবোর্ড রিসাইকেল করে। এই আয় থেকে প্রতি মাসে তারা 40 জন ক্যান্সার রোগীকে সহায়তা করে। আমি ট্রিপলি ও মিসরাটার মতো বড় শহরে শাখা খোলার কথা ভাবছি। আমি আশা করি এটি কার্যকর হবে এবং এই উদ্যোগ পুরো লিবিয়ায় ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। আর সেটা হলে চিকিৎসার ব্যয় বহন করতে না পারা আরও মানুষকে সাহায্য করার পাশাপাশি পরিবেশকেও আরও পরিচ্ছন্ন রাখতে পারবেন তিনি। মুস্তফার এই উদ্যোগকে জানাই স্যালুট। সঙ্গে আরও যারা ইকো হিরো আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই এই পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।